শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে ৮ পরামর্শ দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানালো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করছে সরকার। প্রবাসীরা নিবন্ধন করে ঘরে বসে পাবেন পোস্টাল ব্যালট, ভোট দেবেন দেশে না এসেই। বাংলাদেশের জন্য সব রকমের ভিসায় নিষেধাজ্ঞা দিল সংযুক্ত আরব আমিরাত। তারেক রহমান বললেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নে বিএনপির সঙ্গে কারো মতপার্থক্য নেই। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের আর্থিক স্বচ্ছতা আনতে ৮টি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এ পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই মূলত অনুসরণ করছে। আগের সরকারের বাজেট কাঠামো বদলায়নি অন্তর্বর্তী সরকার। তবে সরকার অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। তাদের পরামর্শের মধ্যে রয়েছে বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা, বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা, নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো, বাজেটে সরকারের রাজস্ব আয় এবং ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা, আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা, নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা যেখানে প্রস্তাবনা এবং বিস্তারিত তথ্য থাকবে, প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করা এবং সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ করা। প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য সব ধরনের ক্রয় প্রক্রিয়া পুরোপুরি উন্মুক্ত ও স্বচ্ছ করতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে বিগত সরকারের অধীনে চলমান সব সরকারি দর কষাকষি বা আলোচনা স্থগিত করা হয়েছে। 19 সেপ্টেম্বর প্রকাশিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বচ্ছতা প্রতিবেদন 2025-এ এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের আর্থিক স্বচ্ছতা উন্নত করতে এই প্রতিবেদনে বিভিন্ন পদক্ষেপের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইন বা বিধির মাধ্যমে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য চুক্তি ও লাইসেন্স দেওয়ার মানদণ্ড ও প্রক্রিয়া নির্ধারণ করেছে বাংলাদেশের সরকার। কার্যক্ষেত্রে সেসব বিধিমালা অনুসরণ করা হচ্ছে বলেও মনে করে ওয়াশিংটন। তবে সরকারি ক্রয় চুক্তি সম্পর্কিত সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নিবন্ধন শেষে প্রবাসীদের ঠিকানায় বড় খামে পৌঁছে যাবে ব্যালট পেপার। প্রতীক বর্ণের পর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ডাকঘরে ফেললে তা ফেরত আসবে রিটার্নিং কর্মকর্তার কাছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হওয়ার কথা রয়েছে। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে মত বিনিময়কালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন ভোটাররা। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নিবন্ধন অ্যাপের নাম পোস্টাল ভোট বিডি। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপটি চালু করতে হবে। তিনি জানান, মূল চাবিকাঠি এনআইডি। যারা প্রবাসী রয়েছেন তারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন। অ্যাপটি এখনো চালু না হলেও কমিশন মোটামুটি ভাবে নাম চূড়ান্ত করে ফেলেছে। নিবন্ধিত হওয়ার পর প্রবাসী ভোটাররা কোন ঠিকানায় ব্যালট পেপার পেতে চান সে ঠিকানা দিতে হবে অ্যাপে। দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় যারা সরকারি চাকরিজীবী, ভোটের দিন যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন কিংবা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ 9টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসার উপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। 2026 সালের জানুয়ারি মাস থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তা ও ভূ রাজনৈতিক উদ্বেগ সহ বেশ কিছু কারণকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই দেশের নাগরিকরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানিতে ঋণপত্র বা এলসি খোলার ন্যূনতম দর বা নগদ মার্জিন। ফলে যে কোনো আমদানিকারক এখন যে কোনো পরিমাণ পণ্য আমদানির জন্য খুলতে পারবেন এলসি। নতুন করে 2025 থেকে 2028 সাল পর্যন্ত 3 বছরের জন্য তৈরি করা আমদানি নীতি আদেশে থাকছে এমন নির্দেশনা। জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন আমদানি নীতি আদেশের খসড়া তৈরি করেছে। আগামী সপ্তাহের শুরুর দিকে খসড়াটির মূল বিষয়গুলো বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছে তুলে ধরার কথা রয়েছে। এরপর বাণিজ্য উপদেষ্টা যে কোনো পর্যবেক্ষণ দিলে তা যুক্ত করে আমদানি নীতির খসড়া চূড়ান্ত করা হবে। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে চুক্তির জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে আলোচনাও প্রায় চূড়ান্ত। শেষ মুহূর্তে দর কষাকষি শেষ হলে টার্মিনাল পরিচালনার কাজ পাবে বিদেশি অপারেটর এপি মোলার। এই সিদ্ধান্তের সাথে চট্টগ্রাম বন্দরের 41% চার্জ বৃদ্ধির হিসাব মেলাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিদেশিদের বাড়তি সুবিধা দিতে বাড়ানো হচ্ছে বন্দরের মাশুল। লালদিয়া টার্মিনাল তৈরি হবে পিপিপি ভিত্তিতে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এরই মধ্যে 2 দফায় 39 একর জায়গা বরাদ্দ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাতক্ষীরার বিনেরপোতা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একটি ট্রান্সমিটারে আগুন লাগায় শহর সহ আশেপাশের এলাকায় 2.5 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 20 সেপ্টেম্বর শনিবার বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে বেলা 1:15টার দিকে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শেখ কুতুবুদ্দিন বলেন, বিনেরপোতা গ্রিড স্টেশনের 3 নম্বর ট্রান্সমিটারে হঠাৎ করেই আগুন ধরে যায়। এতে সাতক্ষীরার 7টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে শহরে বিদ্যুৎ সরবরাহ চালু ছিল। স্থানীয় লোকজন জানান, আগুন লাগার পর চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিছুক্ষণ দাউ দাউ করে আগুন জ্বলার পরে তা নিয়ন্ত্রণে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 16 বছর ধরে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করেছে এবং তাদের পতন ঘটিয়েছে। সেই স্বৈরাচার পালিয়েছে। এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকার যে প্রস্তাবনা দিয়েছে, বিএনপি অনেক আগেই সেই প্রস্তাবনার কথা বলেছে। আজ শনিবার বিকেলে বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, অনেক দলের সঙ্গে বিএনপির মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ এদেশের মানুষের ভোটের অধিকার, নিরাপত্তার প্রশ্নে কারোর সঙ্গে বিএনপির কোনো মত পার্থক্য নেই। সরবরাহ নেই অথবা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। সার নিয়ে কৃষকদের এমন নানা অভিযোগের মধ্যে সার কারখানার গ্যাসের দাম 150% বাড়ানোর গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিআইআরসি। ফলে সারের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার এবং কৃষক পর্যায়ে এর দাম আরও বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। ডাই অ্যালুমিনিয়াম ফসফেট বা ডিএপি এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট এবং খুচরা বিক্রেতাদের কাছে ঘুরে শূন্য হাতে ফেরার অভিযোগ অনেকের। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সম্প্রীতি যাত্রা নামের একটি নতুন প্ল্যাটফর্ম 29টি জেলাকে ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করেছে। আজ শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন গবেষক মীর হুজাইফা আল মামদুদ। বিগত 1 দশকের হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, পুনরাবৃত্তি ইত্যাদি বিশ্লেষণ করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্প্রীতি যাত্রা স্থানীয় পর্যায়ে কমিটি গঠন, গুজব প্রতিরোধ ও দ্রুত সহায়তা কাঠামো তৈরির পরিকল্পনা করেছে। উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালী। আরও 24টি জেলা মাঝারি ঝুঁকিতে। বাকি 35টি জেলাও নিম্ন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত, পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। এদেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি, একথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 20 সেপ্টেম্বর শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার বিএনপির সম্মেলনে একথা বলেন তিনি। বর্তমানে দেশে অনেক ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 71-এ ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি যাদের কালকে জন্ম হয়েছে, তারাও বিএনপিকে নিয়ে কথা বলে।
কিন্তু এই দল ফিনিক্স পাখির মতো, তাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে কিন্তু সফল হয়নি, বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। সাইবার হামলার ফলে ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স। চেকিং ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোলিংস অ্যারোস্পেসের ওয়েবসাইট অচল হয়ে পড়ে, যা লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সরাসরি প্রভাব ফেলে। যাত্রীদের সেবা দিতে এখন ম্যানুয়াল পদ্ধতির উপর নির্ভর করতে হচ্ছে বলে ফ্লাইটে দেরি এবং যাত্রা বিঘ্নিত হচ্ছে। কোলিংস অ্যারোস্পেস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি সারাতে সময় লাগবে, তবে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এই ঘটনার ফলে ইউরোপের বিভিন্ন বিমান চলাচলে বড় ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে এখন থেকে আরো অতিরিক্ত $1 লাখ অর্থ গুনতে হবে। শুক্রবার এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী H-1B প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে আবেদনকারীদেরকে এখন থেকে $1 লক্ষ বা ৭৪,০০০ পাউন্ড বাড়তি খরচ যুক্ত করা হয়েছে। অন্য একটি আদেশে কিছু নির্দিষ্ট খাতের অভিবাসীদের জন্য $1 মিলিয়ন থেকে শুরু করে ফ্রি প্রদানের বিনিময়ে দ্রুত ভিসা দেওয়ার একটি নতুন গোল্ড কার্ড পদ্ধতি চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প। H-1B ভিসা কর্মসূচির সমালোচকরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে এই ভিসা আমেরিকান কর্মীদের জন্য কাজের সুযোগ নষ্ট করছে। অন্যদিকে বিলিয়নিয়ার ইলন মাস্ক সহ যারা এই কর্মসূচির পক্ষে, তাদের যুক্তি যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভাবানদের আকর্ষণ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। ব্রাজিলে ওলবাকিয়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত মশার প্রজনন ঘটানো একটি জৈব কারখানা রয়েছে, যেটি বিশ্বের সবচেয়ে বড়। কারখানাটি করেছে ওলবিটো নামের একটি কোম্পানি। তারা বলছে এসব মশার মাধ্যমে আগামী কয়েক বছরে ব্রাজিলে প্রায় 14 কোটি মানুষকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। ওলবাকিয়া ব্যাকটেরিয়া মশাকে ডেঙ্গুর পাশাপাশি জিকা ও চিকুনগুনিয়ার মতো অন্যান্য রোগ ছড়াতে দেয় না। ফলে সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা এসব মশা বাইরে ছেড়ে দেন, যেন সেগুলো অন্যান্য মশার মাধ্যমে বংশবিস্তারের মাধ্যমে ভাইরাসের বিস্তার ঠেকাতে পারে। ওলবিটো বলছে কারখানায় প্রতি সপ্তাহে মশার 10 কোটি ডিম উৎপাদন সম্ভব। কোম্পানির প্রধান নির্বাহী লুসিয়ানো মোরেইরা বলেন, প্রতি 6 মাসে ওলবিটো ব্রাজিল প্রায় 70 লাখ মানুষকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে সক্ষম হবে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।